তিনটি মোটামুটি প্রবল প্রভাব থাকে। একটি হলো হাই উইন্ড, একটি হলো স্টর্ম সার্জ এবং অন্যটি হলো বৃষ্টিপাত। তো স্টর্ম সার্জের বিষয়টা অলরেডি আপনারা দেখেছেন, এটি যেভাবে অবস্থান করছে বাংলাদেশের সমগ্র উপকূল ভাগে কিন্তু এর প্রভাবে প্রভাবিত ছিল এবং এটি জোয়ারের সময় আসার কারণেই কিন্তু আমাদের এই উপকূলে কিন্তু জলস্রোতের পরিমাণ কিন্তু স্বাভাবিক অপেক্ষা বেশি ছিল, যেটি আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসও বলা হয়েছে এবং সেই বিষয়ে কিন্তু সরকারের পক্ষ থেকে কিন্তু যথেষ্ট প্রস্তুতিমূলক ব্যবস্থা কিন্তু নেওয়া হয়েছে। এটি প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হলো এই ঘূর্ণিঝড়টি ল্যান্ডফল করার সাথে সাথে দ্রুত কেন শক্তি কী বলো ক্ষয় করে নাই, এর কারণ হলো এর ভিতরে প্রচুর পরিমাণে যাকে ময়েস্ট স্ট্যাটিক এনার্জি বলা হয়, এই স্ট্যাটিক এনার্জি আছে এবং সেই স্ট্যাটিক এনার্জির লেভেল আমি অলরেডি বলেছি পুরো সম্পূর্ণ ট্রপোমণ্ডলের ভিতরে কিন্তু অবস্থান করছে, যার কারণে এটি দ্রুত তার শক্তি ক্ষয় করার মতো কোনো অবস্থানে কিন্তু নাই, যার কারণে ক্রমাগতভাবে বৃষ্টি ঝরিয়ে অর্থাৎ এই তার জলীয় বাষ্পের পরিমাণ ক্ষয় করিয়ে তারপরে সে কিন্তু তার জীবনকাল কিন্তু সম্পন্ন করবে। আর যে বিষয়টা আসছে সেক্ষেত্রে ওই যে আমার যে প্রশ্নটা আপনার কাছে ছিল যে সময়টাকে আরো দীর্ঘ হতে পারে কিনা, আমি আসছি আপনার প্রশ্নের উত্তর আসছি। এরপরে যে বিষয়টা আসবে এটি কেন দ্রুত কেন তার শক্তি ক্ষয় করে তার উইন্ড স্পিডটাও বা কেন কমে আসলো না, আমরা আগে দেখেছি এরকম হতে দেখেছি। হ্যাঁ, আমরা আগে যেটা দেখেছি। এখন আপনি দেখেন এটি ঘূর্ণিঝড়টি যেভাবে আসছে তার সামগ্রিকভাবে যেভাবে বৃষ্টিপাত হচ্ছে এবং এটি যেভাবে অগ্রসর হচ্ছে তাতে বাংলাদেশ কিন্তু এর কারণে এর অবস্থানের কারণে কিন্তু একটি কী বলা হয় আপনার ময়েশ্চারের সোর্স হিসাবে কিন্তু এফিয়ার হয়েছে। অন্যান্য ঘূর্ণিঝড়গুলি যখনই ল্যান্ডফল হয় সঙ্গে সঙ্গে সে যখন স্থলভাগে উঠে আসে তখন কিন্তু তার নিচে যে জলীয় বাষ্পের অবস্থান থাকে বা পানির অবস্থান থাকে সেই পানি থেকে তার কিন্তু কাট অফ হয়ে যায়, তার সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কিন্তু এই ঘূর্ণিঝড়টি যেভাবে আসছে তাতে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার মতো পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয় নাই, যার কারণে এটি একই সাথে তিনটি ঘটনা ঘটাচ্ছে। একটা হলো স্টর্ম সার্জ দিচ্ছে, বৃষ্টিপাত দিচ্ছে এবং হাই উইন্ড দিচ্ছে। তো ঘূর্ণিঝড়টি যদিও ধীরে ধীরে কিন্তু এটি তার জীবনকাল ক্ষয় করছে, কিন্তু তারপরেও এটি ক্রমাগত দুর্বল হচ্ছে। আপনি জানেন অলরেডি কী বলা হয় প্রবল ঘূর্ণিঝড় থেকে ঘূর্ণিঝড় এবং তারপরে গভীর নিম্নচাপ এবং আজকে মধ্যরাত নাগাদ এটি কিন্তু নিম্নচাপে পরিণত হয়ে পরবর্তীকালে ময়মনসিংহ নেত্রকোনা হয়ে এটি কিন্তু ভারতীয় অঞ্চলের দিকে কিন্তু প্রবেশ করবে। কিন্তু যেহেতু এটি একটি বড় বডি, তার সাথে প্রচুর জলীয় বাষ্প এবং তার পিছনে বর্ষাকালের অবস্থান রয়েছে। বর্ষাকাল অলরেডি গতকাল টেকনাফ উপকূল পর্যন্ত অগ্রসর হয়ে আসছে। তো বর্ষাকাল মানেই হলো জলীয় বাষ্পের যোগান, তার পিছন থেকে আরও প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের যোগান পাচ্ছে। দক্ষিণে বাতাসের অব্যাহত প্রভাব রয়েছে, যার কারণে এর কারণে এই বৃষ্টিপাত পরিস্থিতি আরও কন্টিনিউ হওয়ার সম্ভাবনা রয়েছে।